আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলার দাবি ইরানের। B-1 বোমারু বিমান মারণাস্ত্রে সজ্জিত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাঙ্কারে হামলা, ভারতীয় নাবিক নিহত। ইরানের হামলার পর জ্বলছে ইসরায়েলের ঘরবাড়ি, দিশেহারা সেখানকার নাগরিকরা। ইরানে আঘাত করার মতো আর কিছুই বাকি নেই, ট্রাম্প। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অঙ্গনে আবারও এক নতুন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, কারণ সম্প্রতি ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একটি সদর দপ্তরে অত্যন্ত সুনির্দিষ্ট এবং কৌশলগত হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘ কয়েক দশক ধরে এক ধরনের ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার চলে আসছে, যেখানে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে সাইবার আক্রমণ, গোয়েন্দা তৎপরতা এবং প্রক্সি প্রভাব বিস্তারের মাধ্যমেই একে অপরকে মোকাবিলা করার চেষ্টা করা হয়। তবে এবারের এই দাবিটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ সরাসরি কোনো দেশের গোয়েন্দা সদর দপ্তরের মতো একটি হাই প্রোফাইল এবং সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি কেবল সামরিক সক্ষমতারই জানান দেয় না, বরং এটি একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিরও কৌশল হতে পারে। ইরান এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে দাবি করেছে যে তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং নির্ভুল লক্ষ্যভেদী সক্ষমতার মাধ্যমেই এই অপারেশন সফল হয়েছে, যার ফলে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের একটি বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সুস্পষ্ট স্বীকারোক্তি বা মন্তব্য এখনও পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়ায় সেভাবে জোরালোভাবে আসেনি, যা এই পুরো পরিস্থিতিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের ঘটনা কেবল এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর এর একটি বড় প্রভাব পড়ে। বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম, আন্তর্জাতিক বাণিজ্য রুট এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর কূটনৈতিক সমীকরণে এর সরাসরি প্রভাব দেখা যায়। এই ঘটনার পর জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী জোটগুলো উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যাতে করে এই উত্তেজনা কোনোভাবেই বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ না নেয়। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় এই ধরনের গোয়েন্দা সংঘাত কি আগামী দিনে আরও বড় কোনো সংকটের দিকে মোড় নিতে পারে, নাকি এটি কেবলই পারস্পরিক শক্তিমত্তা প্রদর্শনের একটি কৌশল মাত্র? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সামরিক আধুনিকীকরণ এবং পরাশক্তিগুলোর কৌশলগত প্রস্তুতির ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে বলা হচ্ছে মার্কিন সামরিক বাহিনী তাদের বিখ্যাত B-1 বোমারু বিমানগুলোকে আরও উন্নত এবং আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। আপনারা যারা এভিয়েশন বা সামরিক প্রযুক্তি নিয়ে আগ্রহ রাখেন তারা হয়তো জানেন যে B-1 ল্যান্সার, যাকে অনেকেই ভালোবেসে বোন বা হাড় বলে ডাকে, এটি স্নায়ুযুদ্ধের সময়কার একটি সুপারসনিক স্ট্র্যাটেজিড হেভি বম্বার, যা মূলত পারমাণবিক অস্ত্র বহনের উদ্দেশ্যে তৈরি করা হলেও পরবর্তীতে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর একে সম্পূর্ণভাবে প্রচলিত বা কনভেনশনাল অস্ত্র বহনের জন্য পরিবর্তন করা হয়েছিল। কিন্তু বর্তমান বিশ্বের পরিবর্তনশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চল ও পূর্ব ইউরোপে নতুন করে তৈরি হওয়া সামরিক চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্যই পেন্টাগন এই আইকনিক বিমানগুলোকে নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল, প্রিসিশন গাইডেড মিউনিশন এবং লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা নিশ্চিত করেছেন। এই আপগ্রেডেশনের ফলে B-1 বোমারু বিমানগুলো এখন শত্রুর রাডার ফাঁকি দিয়ে অনেক দূর থেকেই অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে, যা মার্কিন বিমানবাহিনীর গ্লোবাল স্ট্রাইক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনেকেই একটি স্পষ্ট কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, যা মূলত তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, যাতে করে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ডেটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করা যায়।
এই বিশাল আধুনিকীকরণ প্রক্রিয়ার জন্য মার্কিন প্রতিরক্ষা বাজেটে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, যা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই কিছু বিতর্ক রয়েছে। কারণ অনেকেই মনে করছেন যে এই বিপুল অর্থ দেশের অভ্যন্তরীণ উন্নয়ন বা স্বাস্থ্য খাতে ব্যয় করা যেত। সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা এবং আন্তর্জাতিক জলসীমার পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বেগজনক একটি খবর সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলের ট্যাঙ্কারে আকস্মিক হামলার ঘটনা ঘটেছে এবং এই দুর্ভাগ্যজনক হামলায় একজন ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যা পুরো শিপিং ইন্ডাস্ট্রি এবং আন্তর্জাতিক মহলে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় ৮০% সমুদ্রপথে সম্পন্ন হয় এবং এর মধ্যে জ্বালানি তেল পরিবহনকারী ট্যাঙ্কারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের হামলা কেবল একটি নির্দিষ্ট জাহাজের ওপর আক্রমণ নয়, বরং এটি গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ওপর একটি বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হয়। খবর অনুযায়ী এই হামলার সময় জাহাজটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত বাণিজ্যিক সমুদ্রপথ অতিক্রম করছিল। তখনই অজ্ঞাত স্থান থেকে এই আক্রমণ চালানো হয়, যার ফলে জাহাজের ব্যাপক কাঠামোগত ক্ষতি হয় এবং দুর্ভাগ্যবশত সেখানে কর্মরত ওই ভারতীয় নাবিক তার প্রাণ হারান। এই ঘটনার পরপরই ভারত সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জোর দাবি জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা স্পষ্ট করেছে যে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এর সাথে জড়িতদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে এই ধরনের হামলার ফলে সমুদ্রপথে পণ্য পরিবহনের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, যার প্রত্যক্ষ প্রভাব পড়ে জাহাজের ইন্স্যুরেন্স বা বীমা খরচের ওপর, এবং শেষ পর্যন্ত এই অতিরিক্ত খরচের বোঝা গিয়ে চাপে বিশ্বের সাধারণ ভোক্তাদের কাঁধে। কারণ এর ফলে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাওয়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়। এই মর্মান্তিক ঘটনার পর বিভিন্ন দেশের নৌবাহিনী ওই অঞ্চলে তাদের টহল এবং নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে, যাতে করে অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির আরেকটি অত্যন্ত অস্থিতিশীল এবং মানবিক বিপর্যয়ের দিক উন্মোচিত হয়েছে, যেখানে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের দিক থেকে আসা হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকার ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামোতে আগুন জ্বলছে এবং সেখানকার সাধারণ নাগরিকরা এই আকস্মিক ও ভীতিকর পরিস্থিতিতে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন। যে কোনো ধরনের সংঘাত বা সামরিক উত্তেজনার সবচেয়ে বড় এবং করুণ শিকার হয় সাধারণ মানুষ, যারা রাজনীতি বা ভূকৌশলগত হিসাব নিকাশের বাইরে গিয়ে কেবল একটি শান্ত এবং নিরাপদ জীবনের প্রত্যাশা করে। কিন্তু এই সাম্প্রতিক হামলার ফলে সেই সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে। সংবাদ মাধ্যমের বিভিন্ন ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যাচ্ছে যে হামলার পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি আবাসিক এলাকায় তীব্র শব্দ শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ভবনে আগুন ধরে যায়, যা নেভাতে জরুরি সেবাকর্মী এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ইসরায়েলের অত্যন্ত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিড স্লিং থাকা সত্ত্বেও কিছু ধ্বংসাবশেষ আবাসিক এলাকাগুলোতে আঘাত হানার কারণেই এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে হাজার হাজার সাধারণ নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাংকার বা শেল্টারগুলোতে অবস্থান নিতে বাধ্য হয়েছেন, যা তাদের মধ্যে এক ধরনের চরম মনস্তাত্ত্বিক ট্রমা বা মানসিক ভীতির সৃষ্টি করেছে। পরিবারগুলো তাদের শিশু এবং বয়স্ক সদস্যদের নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে, কারণ তারা জানেন না কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে বা আদৌ তারা তাদের অক্ষত বাড়িঘরে ফিরে যেতে পারবেন কিনা। এই মানবিক সংকটের মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কেবল রাজনৈতিক দোষারোপের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া। আপনারা আমাদের এই খবরটি দেখছেন এবং নিশ্চয়ই অনুভব করতে পারছেন এই ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা কতটা অমানবিক হতে পারে। আপনাদের যদি আমাদের এই বিশ্লেষণমূলক উপস্থাপন ভালো লাগে তবে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আমরা আরও বেশি তথ্যবহুল ভিডিও বানাতে উৎসাহিত হই। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতির সমীকরণে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং একই সাথে কিছুটা বিতর্কিত মন্তব্য সম্প্রতি খবরের শিরোনাম হয়েছে।
যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ওপর এত বেশি নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ করা হয়েছে যে সেখানে নতুন করে আঘাত করার বা টার্গেট করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি মূলত তার প্রশাসনের সময়কার ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি ছিল সেটিরই একটি আত্মবিশ্বাসী প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কারণ আপনারা জানেন যে ২০১৮ সালে তিনি একতরফাভাবে ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন এবং ইরানের অর্থনীতি, ব্যাংকিং খাত, তেল রপ্তানি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার এই সাম্প্রতিক মন্তব্যের একটি গভীর বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিনি বোঝাতে চেয়েছেন অর্থনৈতিকভাবে ইরানকে এতটাই দুর্বল করে দেওয়া হয়েছে যে নতুন করে কোনো কৌশলগত বা অর্থনৈতিক আঘাত হানার জায়গা কার্যত খুব একটা বাকি নেই। তবে আন্তর্জাতিক সম্পর্কের সমালোচকরা এবং বর্তমান রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই দাবির সাথে পুরোপুরি একমত নন। তারা মনে করছেন যে এত বিপুল পরিমাণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান তাদের নিজস্ব নীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছে, যা প্রমাণ করে যে কেবল অর্থনৈতিক অবরোধ দিয়ে একটি দেশের সক্ষমতাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব নয়। ট্রাম্পের এই বক্তব্যটি এমন একটি সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বাকবিতণ্ডা চরম আকার ধারণ করেছে এবং প্রতিটি রাজনৈতিক দলই বৈদেশিক নীতিকে তাদের প্রচারণার একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই ধরনের বক্তব্য সাধারণ ভোটারদের কাছে একটি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য ব্যবহার করা হয় যে তার আমলেই যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের সবচেয়ে বেশি কুণ্ঠাসা করা হয়েছিল। কিন্তু অন্যদিকে এই ধরনের চরমপন্থী বিবৃতি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে আলোচনার পথকে আরও বেশি রুদ্ধ করে দেয় বলে অনেক বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বিস্তারিত খবরগুলো শুনলেন, আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কি মনে করেন কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েই কি আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘমেয়াদী সফলতা আনা সম্ভব, নাকি এর জন্য পারস্পরিক আলোচনা এবং সমঝোতার পথ খোলা রাখা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।